থেকে শুরু করতেছি, যে আমরা অ্যাক্টিনের ফিলামেন্টস বা অ্যাক্টিন সাবইউনিটের যে বাইন্ডিং প্রোটিনস গুলো ছিল সেগুলো দেখেছিলাম, এখন হলো মাইক্রোটিউবুলস এর গুলো দেখবো। ওকে, like actin monomer, iron polymerized tubulin subunit are sequestered in the cell to maintain the subunit pool at a level substantially higher than the critical concentration. That means কি বোঝাচ্ছে, যে টিউবলিন যে সাবইউনিট গুলো আছে ওগুলোকে সিকুয়েস্টেড করা হয় যাতে সে তাদের যে সাবইউনিট পুল ওটার কনসেন্ট্রেশনটা মেনটেন রাখতে পারে। বুঝেছো? সিকুয়েস্টেড মানে হলো আলাদা করে রাখা, মানে সেলের মধ্যে এই সাবইউনিট গুলোকে আলাদা করে রাখা প্রয়োজন হয় কেন, যাতে সাব ইউনিট পুলের মধ্যে ওইটার কনসেন্ট্রেশনটা মেনটেন করা যেতে পারে। বিকজ তুমি যদি এই টিউবলিন সাব ইউনিট গুলোকে সামহাও আলাদা করে না রাখো, ওরা তো পলিমারাইজড হয়ে যাবে, তাই না? ওরা চাবে যে মাইক্রোটিউবুলের মধ্যে আমি গিয়ে অ্যাটাচ হয়ে পলিমারাইজড হয়ে যাই। সো ওদেরকে আনপলিমারাইজড অবস্থায় আলাদা করে রাখার জন্য কিছু প্রোটিনস আছে, যে হ্যাঁ এই প্রোটিনটা এই টিউবলিন সাব ইউনিটকে মনোমারগুলোকে বা ডাইমারগুলোকে আলাদা করে রাখবে, সেটার নাম হলো স্ট্যাথমিন। স্ট্যাথমিন প্রোটিনটা একটু বড়, সে কি করে, বাইন্ডস টু টু টিউবলিন হেটেরোডাইমার্স। আচ্ছা, টিউবলিন তো হেটেরোডাইমার, এটা কিন্তু আমি আগে পরে আসছি। আলফা আর বিটা একসাথে থাকে, যে একটা গ্রিনিশ আর একটা হলো তোমার লেমন কালার, মনে আছে? মনে নাই জি না? ম্যাম, ও জি ম্যাম মনে আছে, বলেছিলেন। তাও মানে দেখাই। কালারটা মনে নেই বাট ওই এই যে টিউবলিন, এই যে বলেছিলেন দুইটা করে থাকে না, ডায়মন্ডটা। এই যে টিউবলিন, জি ম্যাম। সব জায়গায় তো দুইটা করে থাকবে। মাইক্রোটিউবুলস, এই যে এই ফিগারটা মনে আছে, এই যে আলফা বিটা টিউবলিন হেটেরোডাইমার। জি ম্যাম, জি ম্যাম। হ্যাঁ হুম, হ্যাঁ ম্যাম, তো মনে আছে ম্যাম, এখন মনে হয়েছে। হ্যাঁ, স্ট্যাথমিন কি করবে, এই স্ট্যাথমিন প্রোটিনটা এরকম দুইটা হেটেরোডাইমারকে একসাথে বাইন্ড করবে, ঠিক আছে? স্ট্যাথমিন কি করবে, এরকম দুইটা হেটেরোডাইমারকে একসাথে বাইন্ড করবে, এই যে লেখা আছে স্ট্যাথমিন বাইন্ডস টু টু টিউবলিন হেটেরোডাইমার্স এন্ড প্রিভেন্টস দেয়ার এডিশন অনটু দ্য এন্ডস অফ মাইক্রোটিউবুল, এবং বাইন্ড করে ওদেরকে আলাদা করে রাখবে, যার কারণে ওরা মাইক্রোটিউবুলসে গিয়ে পলিমারাইজড হতে পারে না। Statmin thus decreases the effective concentration of tubulin subunit that are available for polymerization. That means কি বোঝাচ্ছে, যেহেতু স্ট্যাটমিন কিছু কিছু আনপলিমারাইজ টিউবলিনকে বাইন্ড করে রাখছিল, সো ও কিসের কনসেন্ট্রেশন কমায় দিচ্ছে, ওইসব টিউবলিন ফ্রি টিউবলিন সাবইউনিট গুলোর যারা পলিমারাইজেশনের জন্য অ্যাভেলেবেল থাকবে। বুঝেছো কথা? মানে পলিমারাইজড হওয়ার জন্য যারা স্টিল নাও ফ্রি আছে, এরকম টাইপের সংখ্যা স্ট্যাটমিন কমায় দিচ্ছে। এবং যখন বাড়ানো দরকার হবে, সেল অটোমেটিকলি সিগন্যাল দিবে যে স্ট্যাটমিন তুমি ওদেরকে ছেড়ে দাও, স্ট্যাটমিন তখন ছেড়ে দিবে। বাট স্ট্যাটমিন যদি না থাকতো, সবগুলাই তো ফ্রি থাকতো, দ্যাট মিনস কি সবই গিয়ে ঘুরঘুর ঘুরঘুর করে মাইক্রোটিউবুল হয়ে যেত, তাই না? বাট এটা হলো তো প্রবলেম আমাদের সেলের জন্য, দ্যাটস ওয়াই স্ট্যাটমিন এই কাজ করে। হাই লেভেল অফ অ্যাক্টিভ স্ট্যাটমিন ইন এ সেল ডিক্রিজেস দ্য ইলংগেশন রেট অফ মাইক্রোটিউবুল। যখন স্ট্যাটমিনের পরিমাণ বেড়ে যাবে বা ওর অ্যাক্টিভিটি বেড়ে যাবে, তখন অবভিয়াসলি মাইক্রোটিউবুলের ইলংগেশন কমে যাবে। কেন? স্ট্যাটমিন সব ফ্রি সাব ইউনিটকে ধরে রাখবে, সো মাইক্রোটিউবুল বড় হওয়ার জন্য কোনো ফ্রি সাব ইউনিট পাবে না। Statmin binding to tubulin is inhibited by the phosphorylation of statmin. আবার যখন মাইক্রোটিউবুল ইলংগেশন দরকার, যে তোমাদেরকে আমি পড়াইছিলাম সেলের এক কোণা থেকে একদম অপোজিট আরেক কোণায় কোনো একটা ট্রান্সলোকেশন দরকার কিছু, মাইক্রোটিউবুলকে ইলংগেট করতে হবে, ওই তো রাস্তা। তখন কি হবে, আমার বেশি বেশি করে ফ্রি টিউবলিন সাবইউনিট লাগবে। দ্যাট মিনস কি, অবভিয়াসলি স্ট্যাটমিনের ইনঅ্যাক্টিভ হতে হবে তখন, না হলে তো ও ওই টিউবলিন গুলাকে ছাড়বে না। So, statmin কখন inactive হবে? Statmin bindings to tubulin is inhibited by the phosphorylation of statmin, মানে যখন statmin প্রোটিনটার phosphorylation হয়ে যাবে, and signals that the result in the statmin phosphorylation can increase the rate of microtubule elongation. এই যে যখন statmin phosphorylation হয়ে যাবে, কি হবে, মাইক্রোটিউবুল elongate করবে। সো দেখো, এই যে এগুলো হলো আমার স্ট্যাটমিন প্রোটিনের ব্লু কালারটা, ঠিক আছে? আর এই যে দুইটা করে হেটেরোডাইমার টিউবলিন সাবইউনিট গুলোকে সে বাইন্ড করে রাখছে। ফ্রি টিউবলিন সিকুয়েস্টেড বাই দ্য স্ট্যাটমিন, এই ফ্রি টিউবলিন গুলো স্ট্যাটমিন দ্বারা সিকুয়েস্টেড অবস্থায় আছে। যখন স্ট্যাটমিন ফসফোরাইলেশন হবে, সাপোজ এই যে এখান থেকে এখানে ফসফোরাইলেশন হলে কি হবে, স্ট্যাটমিন ইনঅ্যাক্টিভ হয়ে ওদেরকে ছেড়ে দিবে। সো এই টিউবলিন গুলো হলো
টিউবলিন সাবইউনিট পুল শ্রিঙ্কস। কেন? এই যে এখান থেকে টিউবলিন গুলো এখানে আসছে, ও কিন্তু পুল থেকে বের হয়ে এখন কি হবে, সে এদিকে চলে আসতেছে, কজ ও এখন পলিমারাইজড হয়ে যাবে, মানে কি ফ্রি থেকে পলিমারাইজড অবস্থায় চলে যাচ্ছে। সো ফ্রি এর কনসেন্ট্রেশন কমে যাচ্ছে, তাই বলতেছে টিউবলিন সাবইউনিট পুল শ্রিঙ্ক। সাবইউনিট এডিশন স্টপস। যদি সাবইউনিটের এখন সাপোজ সাবইউনিটের এডিশন স্টপ হয়ে যায়, কি হবে? সাবইউনিটের এডিশন যখন স্টপ হয়ে যাবে তখন কি হবে? ফ্রি সাব ইউনিট পাওয়া যাবে হুম টিউবলিন তখন হলে যে টিউবলিন সিস্টেমে। সাবইউনিট গুলো এই পাশে আসবে, মানে ফ্রি গুলো এই পাশে চলে আসতেছে, এই পাশে চলে আসবে। আলটিমেটলি আবার স্ট্যাটমিন আসবে, ওদেরকে বাইন্ড আবার করে ওটা করে সিকোয়েন্সটা রাখবে। রাখবে। এখন ডিপেন্ড করে তোমার সেলের কোনটা দরকার, যখন যেটা দরকার সে সিগন্যালটা ওরকম করেই দিবে, ঠিক আছে? আর যখন এই যে সাবইউনিট এডিশন স্টপ হয়ে যাবে তখন আবার এদিকে কি হবে, জিটিপি হাইড্রোলাইসিস ক্যাচেস আপ। পড়াইছিলাম না, যখনই জিটিপি ওদেরকে ধরে ফেলবে, দ্যাট মিনস কি ক্যাপটা থাকবে না, তখনই এই যেগুলো ছুটে ছুটে যাবে, তাই না? ক্যাটাস্ট্রফ, রেস্কিউ, এগুলো পড়াইলাম না প্রিভিয়াস ক্লাসে? জিটিপি ওদেরকে জিটিপি হাইড্রোলাইসিস যখনই ধরে ফেলে, এই ক্যাপটা আর থাকতেছে না, আলটিমেটলি জিটিপি ক্যাপটা হাইড্রোলাইজড হয়ে যাচ্ছে, আর এগুলো ক্যাটাস্ট্রফ হয়ে যায় তখন, তাই না? ডাইনামিক ইনস্টেবিলিটি পড়াইছিলাম না? জি ম্যাম, কেউ মন নাই? মনে বাসায় আছে গিয়ে ম্যাম, কেউ ওগুলো পড়াশোনা খুব তাড়াতাড়ি ছড়ে যাবে। ওকে। সো চলো নেক্সট টপিকে যাই আমরা। ফিগারটা পড়াই দিব, এটা বাসায় গিয়ে পড়ে নেবো, কারণ এখানে তেমন বোঝানোর কিছু নাই। এখন আমরা আরেক টাইপের প্রোটিন পড়াবো, যারা মাইক্রোটিউবুলকে ওই যে স্ট্যাবিলাইজেশন করবে, ডিসস্ট্যাবিলাইজেশন করবে টাইপের কিছু অ্যাক্টিনের ক্ষেত্রে আমি পড়াইছি না, যে কে স্ট্যাবিলিটি প্রদান করবে, কে ডিসস্ট্যাবিলাইজ করবে। সো মাইক্রোটিউবুলস এর ক্ষেত্রে এরকম কিছু পড়াবো। দেখো, এটা হলো একটা ম্যাপ, একটা প্রোটিন, টাও একটা প্রোটিন। এই দুইটা প্রোটিন আছে যারা এরকম মাইক্রোটিউবুলসকে বাইন্ড করে। ম্যাপ বা টাও দোনোটারই কি কাজ জানো? একটা মাইক্রোটিউবুল থেকে আরেকটা মাইক্রোটিউবুলের ডিস্টেন্সটা মেনটেন করে। কি কাজ বলেছি ম্যাপ আর টাও এর? বলো ডিসটেন্স তো। মেইনটেইন করে একটা মাইক্রোটিউবুলস থেকে আরেকটা মাইক্রোটিউবুলস এর মাইক্রোটিউবুলের ডিসটেন্স ডিস্টেন্স লাইক মেইনটেইন পাশাপাশি দুইটা মাইক্রোটিউবুল, মাইক্রোটিউবুল কিন্তু অলওয়েজ সোজা হবে, তার মানে কি পাশাপাশি দুইটা মাইক্রোটিউবুল কন্টিনিউয়াস সমান্তরাল হবে, রাইট? সোজা তো লম্বা পাইপের মতো, এটা চাইলে তো তুমি এর মতো বা সাপের মতো বাঁকাতে চাকাতে পারবো না, তাই না? সো ওরা পাশাপাশি দুইটা প্যারালাল হয়। এই দুইটা প্যারালাল বা একাধিক অনেক অনেক মাইক্রোটিউবুল, প্যারালাল মাইক্রোটিউবুলের মাঝখানে ডিস্টেন্সটা কিভাবে ডিটারমাইন করবে, মানে কি ডিস্টেন্স অনেক বেশি থাকবে নাকি ডিস্টেন্স অনেক কম থাকবে, মানে মাইক্রোটিউবুলের যে প্যাক, মানে মাইক্রোটিউবুলের গ্রুপটা কি অনেক টাইটলি প্যাকড হবে নাকি অনেক লুজলি প্যাকড হবে। লুজলি প্যাকড মানে কি ওই প্যারালাল মাইক্রোটিউবুল গুলোর মাঝখানে অনেক অনেক ডিস্টেন্স, এজন্য ওরা লুজলি প্যাকড। আর টাইটলি প্যাকড মানে কি মাইক্রোটিউবুলস গুলোর মাঝখানে ডিস্টেন্স খুবই কম, একদম ঘন 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 মাইক্রোটিউবুল। সো এরা কিভাবে মেনটেন হচ্ছে? প্রোটিনস দ্বারা, ম্যাপ প্রোটিন এবং টাউ প্রোটিন দ্বারা। ম্যাপের একটা প্রোটিন আছে যেটা নাম হলো ম্যাপ টু, মানে ওই ম্যাপ প্রোটিনের একটা প্রোটিনের নাম হলো ম্যাপ টু। সে হলো এরকম, তার দুইটা ডোমেইন থাকে, একটা হলো এরকম সোজা ডোমেইন যেটা দিয়ে সে মাইক্রোটিউবুলকে বাইন্ড করবে, আর একটা হলো প্রজেক্টিং ডোমেইন যেটা হলো এরকম থাকবে, বাহির দিকে মানে আউটওয়ার্ড দিকে অনেক লম্বা গ্রো করবে। এই এত যেহেতু সে বাহির দিকে এত পরিমাণে গ্রো করতেছে, তার আশেপাশে আরেকটা মাইক্রোটিউবুল আসতে পারে না, বুঝেছো? তার আশেপাশে আরেকটা মাইক্রোটিউবুল পাশাপাশি থাকতে পারে না। দ্যাট মিনস কি সে তার এই মাইক্রোটিউবুলটাকে অন্য আরেকটা মাইক্রোটিউবুল থেকে অনেকখানি ডিস্টেন্সে রেখেছে। আলাদা করে রাখতেছে। এটার চিত্র হলো এটা, এই যে দেখছো, মানে যখন একদম সেলের চিত্রটা বোঝাচ্ছে, একটা মাইক্রোটিউবুল থেকে আরেকটা মাইক্রোটিউবুল কিন্তু সুন্দর মতো ডিস্টেন্স মেনটেন করে আছে, রাইট? আর একটু যদি খেয়াল করো সবগুলোই সেম সেম ডিস্টেন্স, কজ এটার এই প্রজেক্টিংটা তো সেম, প্রোটিন যেহেতু সবগুলো একই হবে, তো এটার এই লেন্থটাও সেম, এর জন্য একটা মাইক্রোটিউবুল থেকে আরেকটা মাইক্রোটিউবুল একদম সমান দূরত্বেই আছে। ম্যাম 25 ন্যানোমিটার ডিসটেন্স। 25 ন্যানোমিটার শুধু এতটুকটা বোঝাচ্ছে, এই পুরাটা না, শুধু এতটুকটা। এই দিক থেকে এটা হলো বাঁকা চাকা আরেকটা ডোমেন, যখন এগুলো পড়বা আমিও একটু পড়া দিব আর একটু ক্লিয়ারলি বুঝবা। আচ্ছা এখন টাওয়েরটা দেখো, টাওয়ের ডোমেনটা হলো দুই টাইপের, তিন টাইপের ডোমেন, মানে দুই পাশে হলো এরকম সোজা কিছু ডোমেন আছে যেগুলো দিয়ে ও মাইক্রোটিউবুলকে ধরে রাখে, আর মাঝখানে হলো একটা লুপের মতো ডোমেন আছে
যেটা দিয়ে সে আরেকটা মাইক্রোটিউবুল থেকে ডিস্টেন্স মেনটেন করে। বাট যেহেতু এটা লুপ, এই লুপটা হলো একটু ছোট, সো পাশাপাশি থাকে মাইক্রোটিউবুল গুলো, মানে এটার থেকে তুলনামূলক কম দূরত্বে থাকে, তাই না? এজন্য ওর যেই প্যাক্ট বা মানে অবস্থান গুলো হয়, এটা সেটা টাইটলি প্যাক্ট হয়। এই ফিগারটা দেখো, একদম কাছাকাছি না মাইক্রোটিউবুলস গুলো একটার সাথে আরেকটা, ম্যাম, তাই না? আর এটা তো নির্দিষ্ট দূরত্ব মেনটেন করেনি। না, এটা কেন নির্দিষ্ট দূরত্ব মেনটেন করবে? এটা তো হলো এখানে আরেকটা মাইক্রোটিউবুল বাইন্ড করবে, এই পাশে কিন্তু আরেকটা বাইন্ড করবে, বুঝছো? ম্যাপ 2 এর এই পাশে। সো কি মাঝখানেরটা ফিক্সড, আর টাও কিন্তু আরেকটারে বাইন্ড করতে পারতেছে না, পারতেছে কি? সে তো দুইটা দিয়ে একটারে বাইন্ড করে রাখছে। সো এখানে আরেকটা টাও যে এরকম ঠিক আছে সে থাকে, যদি না থাকে তখন কি হবে? আরেকটা যদি ওই জায়গায় থাকে, মানে কি বলবো, এটা ঠিক আছে টাইটলি প্যাকড হবে, বাট এটার মতো এরকম সুন্দর অ্যারেঞ্জমেন্টটা হবে না, বুঝেছো? এটা যেরকম কজ একটা তো ম্যাম, আরেকটাকে ধরে রাখতেছে। সো তুমি যদি সাপোজ তুমি যদি তোমার হাত দিয়ে আরেকজনকে ধরে রাখো, এক হাত ডিস্টেন্সে সে থাকতেছে এবং ওই অবস্থানেই থাকতেছে, মানে কি অ্যারেঞ্জমেন্ট এরকম এক হাত পর পর এক হাত পর পর হচ্ছে, তাই না? বাট এই টাওয়ের ক্ষেত্রে তো এই জিনিসটা নাই, সে তো পারতেছে না এই জিনিসটা করতে। ম্যাম, টাওয়ের ক্ষেত্রে কি ওখানে ওই টাওয়ের সাথে আরেকটা মাইক্রোটিবিউলস এর টাও এসে যুক্ত হবে? বুঝি নাই কোশ্চেন। ম্যাম, মাইক্রোটিবিউলস এর সাথে যে টাওটা যুক্ত আছে, ওই টাওয়ের সাথে কি আরেকটা মাইক্রোটিবিউল এসে যুক্ত হবে, নাকি আরেকটা না না মাইক্রোটিবিউলস না, এর টাও এখানে এসে ওর তো যুক্ত আর কোনো, হবে? ওর তো কোনো নাই, ওর কি আছে কোনো আরেকটা নো লুপ যে ম্যাম। সে আরেকটা মাইক্রোটিউবুল ধরতে পারবে? শোন না, তাহলে ম্যাম, ওটার সাথে আরেকটা টিবিউলস এর কি টাও এসে যুক্ত হবে আরেকটা টাওয়ের সাথে নাকি? হ্যাঁ আরেকটা মাইক্রোটিউবুলস এর সাথে আরেকটা টাও যুক্ত হবে, যাতে তার পরবর্তীটার সাথে ডিস্টেন্স মেনটেন করতে হয়। ওকে ম্যাম। তার মানে এটা সাপোজ এখানে বাইন্ড একটা ছাড়া আছে, অবস্থায় থাকবে, মানে জাস্ট হ্যাঁ পাশাপাশি থাকবে, হ্যাঁ পাশাপাশি থাকবে, কি মনে করো এটা হলো তোমার 1 গিব্বা মানে ডিস্টেন্সে অ্যাটাচড থাকবে রাখতেছে, না, মানে মানে জাস্ট এই অ্যাটাচ টাওটা থাকবে তো না। এটার সাথে অ্যাটাচড, যেহেতু এটার সাথে হ্যাঁ, অ্যাটাচড আছে, মানে অ্যাটলিস্ট এতটুকু দূরত্ব কেউ ক্রস করতে পারবে না। সে এখানে থাকুক ওইখানে থাকুক যেখানে থাক, এর বেশি সে সামনে ঘেঁষতে পারবে না আরেকজন, বুঝেছো? আর ম্যাপ জি 2 ম্যাম। এর ক্ষেত্রে হলো এখানে আরেকজন থাকবেই, জি ম্যাম। মানে এক হাত পর পর একজন থাকবেই। মানে এখানে বাইন্ড থাকার কারণে সবগুলো একটা নির্দিষ্ট দূরত্ব থাকতেছে, আর হুম ওখানে বাইন্ডিং না থাকার কারণে ওর নিচে কেউ আসতে পারতেছে না, কিন্তু ওর সে কাছাকাছি আসতে পারতেছে না, কিন্তু ওর সে দূরে থাকতে পারতেছে। হুম বাট হলো যেহেতু মাইক্রোটিউবুল গুলো সব একসাথে থাকতে চায়, যেহেতু পাশাপাশি ওই যে সেন্ট্রোজোমের কথা মনে আছে? সেন্ট্রোজোমের মধ্যে ওই যে উপরে উপরে অনেকগুলো রিং কমপ্লেক্স থাকে, তো ওই রিং কমপ্লেক্স গুলো কিন্তু অনেক কাছাকাছি থাকে, তাই তো? যদি তাহলে কি ওরা পাশাপাশি গ্রো করতে চায় যদি সুযোগ পায়, এর জন্য প্যাকিংটা টাইটলি হয়। বাট ম্যাপ 2 এর ক্ষেত্রে চাইলেও পাশাপাশি গ্রো করতে পারে না, ম্যাপ 2 ওদেরকে এইভাবেই সেট করে দেয় যে না তোমাদের এই অ্যারেঞ্জমেন্টই মেনটেন করে রাখতে হবে। এই যে দেখো এখানে লেখা আছে সেলস, মানে এক একটা সেল এক এক রকম এক্সপ্রেস করে, মানে কোনো কোনো সেলে এরকম টাইটলি প্যাকড দরকার হয়, কোনো কোনো সেলে এরকম লুজলি প্যাকড দরকার হয়, ঠিক আছে? সেল ওভার এক্সপ্রেসিং ম্যাপ 2 which has a long projecting domain, এই লম্বা প্রজেক্টিং ডোমেনের কথা বলতেছে, from bundles of stable microtubules, ফর্ম করবে কেমন? bundles of stable microtubules that are kept widely spaced, মানে ওদের মাঝখানে এই বান্ডেল অফ মাইক্রোটিউবুলের মধ্যে স্পেস গুলো ওয়াইড থাকবে, while cells over expressing tau a map with a much shorter domain, এটাও একটা ম্যাপ প্রোটিন যেটার হলো এই প্রজেক্টিং ডোমেনটা খুবই শর্টার থাকবে, from bundles of more closely packed microtubules, ঠিক আছে? Map 2 binds along the microtubules lattice at 1 inch and extend a long projecting arm with a second microtubule binding domain at the other ends. এই যে second microtubule binding domain at the other ends. Tau binds to the microtubule lattice at both its N and C termini with a short projecting loop, or N terminal C terminal দোনোটা দিয়ে একটাকে বাইন্ড করে, আর জাস্ট এই শর্ট প্রজেক্টিং একটা লুপ দিয়ে সে ডিসটেন্সটা মেনটেন করে। আর এখানে কি লেখা আছে এগুলো বোঝার কিছু নেই, জাস্ট একটু পড়লেই হবে। স্ট্যাবিলাইজেশন ডিসস্টেবিলাইজেশন পড়বো, ম্যাপ কিভাবে স্ট্যাবিলাইজ করে। দেখো এটা হলো আমার কি মাইক্রোটিউবুল, রেড কালার গুলো হলো জিটিপি ক্যাপ। ম্যাপ যখন বাইন্ড করবে, মানে এই যে ম্যাপ প্রোটিনটি যেটা সুন্দর মতো যখন বাইন্ড করবে, এটা বলো বা এটা বলো দোনোটাই ম্যাপ প্রোটিন, এটা ম্যাপ 2 এটা টাউ, মানে ম্যাপ ফ্যামিলির আন্ডারে। সে কিন্তু দেখছো টিউবলিন কতগুলো সাব ইউনিটকে কতগুলো হেটেরোডাইমারকে একসাথে বাইন্ড করছে,
একটা এটা এখানে বাইন্ড করছে, একটা এখানে বাইন্ড করছে, লাইক মানে কি হেটেরোডাইমেনশনাল গুলাকে একসাথে রাখতেছে নাও ম্যাপটা, রাইট? কথা বুঝতে পারছো? জি ম্যাম, বুঝতে পারছি, ওগুলো তো মানে একটা এক বাইন্ডিং জায়গায় রাখতেছে করে মানে কি রাখছে। স্টেবিলাইজ করে রাখতেছে, যেহেতু একটা জি গ্রুপ অফ হেটেরোডাইমারকে সে ধরে রাখতেছে। লাইক মাটি, গাছের ক্ষেত্রে গাছের শিকড়ের কথা চিন্তা করো, শিকড় কি করতেছে, মাটিকে ধরে রাখতেছে একসাথে, মাটিকে স্টেবিলিটি দিচ্ছে না? সো ম্যাপও তো সেম, সে তো ধরে রাখতেছে অনেকগুলো হেটেরোডাইমারকে তাদের পজিশনে, মানে কি সেই স্টেবিলিটি দিচ্ছে। দ্য ফ্রিকোয়েন্সি অফ ক্যাটাস্ট্রোফ সাপ্রেসড, মানে ক্যাটাস্ট্রোফ তখন হতে পারে না, অ্যান্ড গ্রোথ রেট ইনহ্যান্সড, এবং গ্রোথ রেটটা বেড়ে যায়। সো রেজাল্ট কি হবে আলটিমেটলি, লঙ্গার লেস ডাইনামিক মাইক্রোটিউবুল প্রডিউস হবে। বাট যখন ক্যাটাস্ট্রফ ফ্যাক্টর থাকবে বা কাইনেসিন 13 থাকবে, এটা হলো একটা মোটর প্রোটিন। কাইনেসিন 13 একটা কি বলছি, মোটর প্রোটিন। মোটর প্রোটিনের কাজ কি, নড়াচড়া করা, রাইট? মোটর কথা শুনলে তো মনে হয় যে একটা জি বাইক ম্যাম। ইচ্ছা মতো নড়াচড়া করবে। সো এটাকে বলা হয় ক্যাটাস্ট্রফ ফ্যাক্টর। ক্যাটাস্ট্রফ ফ্যাক্টর নাম শুনলেও তো বোঝা যাচ্ছে মানে কি সে এসেই ক্যাটাস্ট্রফ করবে, তাই না? ভেঙে ফেলবে, ডাইনামিক ইনস্টেবিলিটি করাবে। ও হলো ডিস্টেবিলাইজেশনের জন্য দায়ী। ও কি করবে, এখানে এসে বাইন্ড করবে, আর যেহেতু মোটর প্রোটিন এগুলাকে বাইন্ড যে করছে অনেক জোরে বাইন্ড করছে, সেও যাবে, এগুলার নিয়েও যেতে যাবে। আলটিমেটলি ওদের স্টেবিলিটি নষ্ট হয়ে যায় এবং ক্যাটাস্ট্রফ হয়। বুঝতে পেরেছো? সো আলটিমেট রেজাল্টটা কি হবে, শর্টার অ্যান্ড মোর ডাইনামিক মাইক্রোটিউবুলস প্রডিউস হবে। সবাই ক্লিয়ার? ম্যাম ওকে। এখানে কিছু ড্রাগের নাম দেওয়া আছে, যেগুলো হলো অ্যাক্টিন ফিলামেন্ট আর মাইক্রোটিউবুল ফিলামেন্টকে ধরো স্টেবিলাইজ করে, বাইন্ড করে, মানে অনেক কিছুই করে থাকে। ডিপেন্ড করে কোন কিছু কিছু রোগের জন্য কোন রোগের জন্য কোনটা ইউজ করা হয়। সাপোজ অ্যাক্টিনের একটা এক্সাম্পল যদি বলি, ফ্যালাইডিন। ফ্যালাইডিন কি করবে, বাইন্ড করবে আর স্টেবিলাইজ করবে ফিলামেন্টস। এখন তোমার একটা রোগ হয়েছে যেটার জন্য, সাপোজ কেউ একজনের একটা রোগ হয়েছে যার অ্যাক্টিন ফিলামেন্ট ডিস্টেবিলাইজ হয়ে গেছে, মানে সেলগুলো ফ্রাজাইল হয়ে গেছে, এরকম টাইপের কিছু। তখন কি ফ্যালাইডিন দিতে হবে যাতে সে অ্যাক্টিন ফিলামেন্টকে স্ট্যাবিলিটি প্রদান করতে পারে। বুঝেছো জি সবাইকে? আমার এটা হলো, এগুলো কিন্তু ড্রাগের নাম, আর এই ড্রাগগুলো অবভিয়াসলি অ্যাক্টিন স্পেসিফিক ড্রাগ, আর এগুলো হলো মাইক্রোটিউবুল স্পেসিফিক ড্রাগ। এটার মধ্যে একটা পড়ি, যেমন কোলসিচিন বা কোলসিমাইড, দোনোটার কাজই সেম। কি করবে, বাইন্ড করবে সাব ইউনিটকে এন্ড প্রিভেন্ট দেয়ার পলিমারাইজেশন। স্ট্যাটমিনের এগেনস্ট, মানে স্ট্যাটমিনের এগেনস্টে না, সরি, স্ট্যাটমিনের মতো কাজ করবে, তাই না? সাপোজ কেউর বডিতে স্ট্যাটমিন ডেফিসিয়েন্সি আছে, তখন তাকে এগুলো দেওয়া হবে, কোলসিজেন কোলসিমাইড দেওয়া হবে। তারা গিয়ে স্ট্যাটমিনের মতো কাজ করবে, বাইন্ড করে পলিমার সাব হেটেরোডাইমার গুলাকে সিকুয়েস্টার্ড করে রাখবে, যাতে তারা পলিমারাইজড না হতে পারে। ঠিক আছে, ক্লিয়ার? ম্যাম বলো। বলছি ক্লিয়ার ম্যাম। ওকে। বাইন্ডিং প্রোটিন অফ ইন্টারমিডিয়েট ফিলামেন্টস। এখন ইন্টারমিডিয়েট ফিলামেন্টস কে কারা বাইন্ড করে রাখে সেই প্রোটিন গুলো দেখবো। ইন্টারমিডিয়েট ফিলামেন্টস বাইন্ডিং প্রোটিন কি কি আছে, লিঙ্ক, স্টেবিলাইজ এন্ড রিইনফোর্সড দ্য ইন্টারমিডিয়েট ফিলামেন্টস ইনটু 3-ডাইমেনশনাল নেটওয়ার্ক। নিচের প্রোটিন গুলো কি করবে, লেখা আছে, লিঙ্ক করবে, স্টেবিলাইজ করবে এবং রিইনফোর্স করবে দ্য ইন্টারমিডিয়েট ফিলামেন্টস ইনটু 3-ডাইমেনশনাল নেটওয়ার্ক। মানে ওদের যে 3-ডাইমেনশনাল নেটওয়ার্কটা আছে সেটার মধ্যে রিইনফোর্সমেন্টও করে থাকবে। কি কি প্রোটিনস আছে, ফিলাগ্রিন, ফিনামিন এন্ড প্লেকিনস। ফিলাগ্রিনের কাজ কি, বাইন্ড করবে ক্যারাটিন ফিলামেন্টকে ইনটু বান্ডেল। ক্যারাটিন ফিলামেন্ট মনে রাখবা, কজ এক একটা প্রোটিন এক একটা ইন্টারমিডিয়েট ফিলামেন্টকে বাইন্ড করে। ইন্টারমিডিয়েট ফিলামেন্টের ক্লাসিফিকেশন পড়াইছিলাম না, মনে আছে? জি ম্যাম, সাইটোপ্লাজমিক মনে এন্ড আছে মনে নিউক্লিয়ার। আছে। সাইটোপ্লাজমিকের মধ্যে আবার 3টা। সো ফিলাগ্রিন কাকে বাইন্ড করতেছে, ক্যারাটিনকে বাইন্ড করতেছে। এখন আসো সিনামিন আর প্লেকটিন, তারা কাকে বাইন্ড করতেছে দেখো, বাইন্ডস ডেসমিন এন্ড ভিমেন্টিন। ডেসমিন আর ভিমেন্টিনকে বাইন্ড করবে এগুলো, এবং লিংক করবে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট টু দ্য মাইক্রোটিউবুলস অ্যাক্টিন এন্ড ডেসমোজোম। ইন্টারমিডিয়েট ফিলামেন্টকে কাদের সাথে লিংক করতেছে, মাইক্রোটিউবুলস এর সাথে, অ্যাক্টিন ফিলামেন্টের সাথে এবং ডেসমোজোমস এর সাথে। ঠিক আছে? জি ম্যাম, ঠিকই তো আছে। ওকে। সো মানে এগুলো হলো বোঝানোর কিছুই নেই, জাস্ট তোমাদের মনে রাখতে হবে, মানে অ্যাটলিস্ট এই জিনিসগুলো। প্ল্যাকিন্স এর কাজ কি, মেইনটেইনস অফ দ্য কন্টাক্ট বিটুইন দ্য ক্যারাটিন এন্ড হেমিডোজমাজম অফ ইপিথেলিয়াল সেল। এটা আবার একদম সেলটাও
নির্দিষ্ট করে বলা আছে। এপিথেলিয়াল সেলের মধ্যে যে হেমিডিওজমোজোম গুলো আছে আর ক্যারাটিন গুলো আছে এদের মাঝখানে কন্ট্রাক্টটা হলো এই প্ল্যাকেন্স মেনটেন করবে। দ্যাট মিনস প্রতিটা মানে স্পেসিফিক ইন্টারমিডিয়েট ফিলামেন্টের স্পেসিফিক কাজের জন্য স্পেসিফিক প্রোটিনস আছে। এখন আমরা মটর প্রোটিন দেখব। মটর প্রোটিনের কথা একটু আগে একবার বলছি যে মটর প্রোটিন গুলো কারা, যারা যেসব প্রোটিন গুলো নড়াচড়া করে, যাদের একটা মোটর পাওয়ার আছে। ওকে, অনেক টাইপের মটর প্রোটিন হয়, আমরা এখানে যেটা দেখবো সেটা হলো মায়োসিন দেখবো। যে ফিগারটা নিচে দেওয়া আছে সেটা হলো মায়োসিন 2 এর ফিগার, বাট আমরা ওভারঅল মায়োসিনের কথা এখন বলতেছি। টু হ্যাভি চেইনস অফ 2 copies of each কেমন বুঝাই, ফিগারটাই বুঝাই। ফিগারের মধ্যে দেখো তো কি কি আছে। একটা হলো লম্বা লেমন কালার চেন আছে, আরেকটা হলো লম্বা গ্রিন কালার চেন আছে, দুটোটা টুইস্ট অবস্থায় আছে, এবং সামনের দিকে আবার ব্লু কালার, স্কাই ব্লু কালার কি কি জানি আছে। সো যেই লেমন কালারটা আর যে গ্রিন কালারটা দেখতেছো এটাকে আমরা বলবো লং চেন, আর যে ছোট ছোট স্কাই ব্লু কালার এদিকে একটু ডার্ক ব্লু বা পিকক কালার যেগুলো দেখতেছো এগুলো হলো লাইট চেন। যেহেতু একটা, দুইটা, তিনটা, এই যে চারটা, এই চারটা হলো লাইট চেন, আর এই একটা আর এই দুইটা মানে একদম সহ, এগুলো সহ এগুলো হলো হেভি চেন। এখন আবার হেভি চেনের 3টা পার্টস আছে, এগুলা কি এন টার্মিনাল, এই মোটাগুলো হলো এন টার্মিনাল। এই মাঝখানের রিজিয়নটাকে বলবো আমরা মানে টুইস্টিং ডোমেন। ঠিক আছে, কি বলবো, ডোমেইন বলবো, যেটা প্রজেক্টিং ডোমেইন, আর লাস্টেরটাকে বলবো সি টার্মিনাল। ওকে, সবাই ক্লিয়ার? জি ম্যাম। ওকে, এখন দেখো এই রিজিয়নটা, এই যে যেখান থেকে টুইস্টিং শুরু হয়েছে, বাট তার আগে যে এন টার্মিনাল আছে আর টুইস্টিং আছে তার মধ্যবর্তী যে রিজিয়নটা আছে সেটাকে আমরা বলবো নেক অর হিঞ্জ রিজিয়ন। কেন করাচ্ছে, এগুলো হলো লাগবে সামনে গিয়ে, ফিগারটা প্রচন্ড পরিমাণে দরকার হবে বাকি মেকানিজম বোঝার জন্য। তো এটা হলো ওভারঅল একটা মায়োসিনের একটা সিম্পল ইউনিটের ধারণা দেওয়া আছে, কি কি থাকে বা কি থাকে না। আমি যা যা বলছি ওই জিনিসগুলো এখানে আছে, তাও একবার পড়ে দিচ্ছি। 2 heavy chains and 2 copies of each of the 2 light chain, মানে 2টা হেভি চেন থাকবে এবং প্রতিটা হেভি চেনের মধ্যে আবার 2টা করে লাইট চেন থাকবে, টোটাল 4টা লাইট চেন থাকলো। Each of the heavy chain has a globular head domain at its end terminus that contain the force generating machinery, মানে ওদের এই end টার্মিনালের মধ্যে হেড ডোমেন গুলো থাকে, গ্লোবিউলার হেড, এবং এই গ্লোবিউলার হেড গুলোর মধ্যেই ফোর্স জেনারেটিং মেশিনারিজ থাকে, যেহেতু মোটর প্রোটিন force generate করবে, followed by a very long amino acid sequence that forms an extended coil that mediate the heavy chain dimerization. মানে এই যে লং চেনটা যেটা হলো টুইস্টিং করে থাকবে এবং কি করতেছে, দুইটা চেনকে ডাইমারাইজড করতেছে। The two light chains bind close to the N-terminal head domain. এগুলো হলো N-terminal মানে লাইট চেনের কথা বলা আছে, এই লাইট চেন গুলো কি করতেছে, N-terminal হেড ডোমেনের একদম কাছাকাছি গিয়ে বাইন্ড করতেছে। ওকে, এখন দেখো এরকম একটা মায়োসিন আরো অসংখ্য মায়োসিনের সাথে অ্যাটাচড হয়। কিভাবে অ্যাটাচড হয়, টেল ইন্টারেকশনে অ্যাটাচড হয়, মানে এই এখানে একটা হেড, দেন এখানে আরেকটা হেড এসে এটার সাথে পেঁচায় যাবে ওই বাকি টেলটা, এখানে আবার আরেকটা আসবে, বাকি টেলটুকু এরকম পেঁচায় যাবে, পেঁচাতে পেঁচাতে এরকম একটা মোটা ফিলামেন্টের মতো প্রডিউস করবে, দেখতে এরকম হবে। এটাকে বলতেছে দিস টেল ইন্টারেকশন রেজাল্টস ইন দ্য ফর্মেশন অফ লার্জ বাইপোলার থিক ফিলামেন্টস that have several hundred myosin heads. এই যে এখানে several hundred myosin head আছে, oriented in opposite direction at the two ends of the thick filament. একদম এরকম ভাবে সাজানো যে একটা আরেকটার অপোজিটে আছে, এজন্য বাইপোলার বলা হচ্ছে, যেহেতু এখানে প্লাস এন্ড এখানে মাইনাস এন্ড আছে এবং হলো এন টার্মিনাল সি টার্মিনাল আছে। ঠিক আছে, দেখতে জিনিসটা এরকম হয়। এখন বিভিন্ন মায়োসিনের ফাংশন আমরা দেখব। Myosin 2 is always associated with the contractile activity in muscle and non-muscle cell. Muscle আর non-muscle cell-এ যত কন্ট্রাকশন গুলো আছে, মানে তুমি ভলেন্টারি কন্ট্রাকশন আর ইনভলেন্টারি কন্ট্রাকশন যেটাই হোক না কেন, সবগুলোর সাথে Myosin 2 associated আছে। It is also generally required for the cytokinesis. Cytokinesis এর ক্ষেত্রেও, সাইটোকাইনেসিস মানে কি, যে সাইটোপ্লাজমের যে সব শেষ, টেলোফেজ মানে সেল ডিভিশনের সব ধাপ শেষ, সেলের নিউক্লিয়াস টিউক্লিয়াস যা আছে সবকিছু আলাদা হয়ে গেছে। পাওয়া যায়। বুঝি নাই কথা।
ম্যাম দুইটা ডিভাইড হয়ে যে দুইটা সিস্টার ক্রোমোজোম প্রডিউস করে ওইটাই সাইটোকাইন। না 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 না, সাইটোকাইনেসিস, সাইটোকাইনেসিস তো যখন সাইটোপ্লাজমের বিভাজন হবে সেটা, ম্যাম মানে ওইটা সব যখন শেষ। হচ্ছে সেলটা ডিভিশন হয়ে যায় তখন হয় না, মানে হ্যাঁ, লাস্ট স্টেজ মানে না? একদম লাস্ট স্টেজে জাস্ট যখন দুইটা ডটার সেল জাস্ট তাদের সাইটোপ্লাজমের অল্প একটু অংশ দ্বারা যুক্ত থাকে, জি ম্যাম। একদম ওই সাইটোপ্লাজমের অংশটাকে পিঞ্চ আপ করা বা স্প্লিট করে দেওয়াই হলো সাইটোকাইনেসিস। তো এটার জন্য মায়োসিন 2 দরকার হয়। দ্য পিঞ্চিং এ পার্ট অফ এ ডিভাইডিং সেল ইনটু দ্য টু ডটার সেল, মানে সব শেষ, তারপরে একটু জোড়া লেগে আছে চামড়া দিয়ে, ওই চামড়াটা কেটে দাও, এরকম কিছু একটা। as well as for the forward translocation of the body of a cell during the cell migration, সেল যখন মাইগ্রেট হয় বডির মধ্যে, তো ওই ফরওয়ার্ড মাইগ্রেশনের ক্ষেত্রেও বা ট্রান্সলোকেশনের ক্ষেত্রেও মায়োসিন 2 অ্যাসোসিয়েটেড থাকে। মায়োসিন 1 এর কাজ কি? মায়োসিন 1 proteins are generally involved in the intracellular organization and protrusion. Protrusion আর intracellular যে অর্গানাইজেশন গুলো আছে ওগুলোকে মেনটেন করার ক্ষেত্রে মায়োসিন 1 দরকার। মায়োসিন 5 is involved in the vesicle and organelle transport, মানে সেলের ভিতরে তো অনেক ভেসিকল থাকে, অনেক ছোট ছোট অর্গানেল থাকে, এগুলা এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হয় সেলের বিভিন্ন মেটাবলিজমের জন্য বা বিভিন্ন কাজের জন্য, ওগুলো হলো মায়োসিন 5 করে থাকে। মায়োসিন 7 এটা কি করে? এটা হলো ইনার ইয়ারের মধ্যে পাওয়া যায়, আমাদের কানের একদম ভিতরের পোর্শনে পাওয়া যায়। ওরা হলো তোমার যেই হিয়ারিং টাইপের যত ফাংশনস গুলো আছে সেটার সাথে অ্যাসোসিয়েটেড থাকে। কজ কিছু মিউটেশন যদি হয়, মানে এই মায়োসিন 7 এর যে জিন আছে আমাদের ডিএনএ, সেটার মধ্যে যদি কোনো মিউটেশন হয় তখন দেখা যায় যে ডেফনেস হয়ে যায়। মানে সায়েন্টিস্টরা এটা এক্সামিন করে দেখছে যে হিউম্যানস এবং মাইস বোথ দোনোটার মধ্যে ডেফনেস যখন থাকে তখন হলো এই মায়োসিন 7 এর জিনে কোনো না কোনো একটা মিউটেশন থাকে। সবাই ক্লিয়ার এই পর্যন্ত? জি ম্যাম। ওকে, মাসেল কন্ট্রাকশন বুঝাবো। মাসেল কন্ট্রাকশন বাংলা আগে বলো, মাসেল কন্ট্রাকশন বুঝো? মানে মাসেল কন্ট্রাকশন এই টার্মটা বলতে কি বুঝতেছো এক একজন? পেশি সংকোচন। সংকোচন মাসেলের সংকোচন। মাসেলের সংকোচন কখন হয়? ম্যাম এটা তো বিভিন্ন সময় তো হয় সংকোচন, তো আরো তো মনে করতে ম্যাম সেল ড্যামেজ হলে সেল ড্যামেজ হলে কি? ম্যাম মাসেল সংকোচন ম্যাম আমরা যখন ওই খেলাধুলা করি, ফুটবল খেলা, তখন মাঝে মাঝে হয়, মনে হয় না হঠাৎ করেই। আচ্ছা ঠিক আছে, এখন বিশেষ করে যাদের অনেক মাসেল টাসেল আছে, মেয়েরও থাকতে পারে ছেলেরও থাকতে পারে, আমরা কি করি নর্মালি হাতকে একটু ভেঙে, এলবোর দিকে হাত ভেঙে একটু সোজা করলে এই আমাদের এই জায়গার মাসেলটা ফুলে যায় না? নর্মালি জিম টিম জি করলে জি এগুলো আরো বেশি জি ফুলে যায় না? জি আবার যদি ছেড়ে দাও তখন কি মাসেলটা রিল্যাক্স হয়ে যায় না? জি ম্যাম। যখন এটা শক্ত হয়ে যাচ্ছে ওইটাই তোমার কন্ট্রাক্ট করতেছে, আর যখন তুমি ছেড়ে দিচ্ছ সেটাই রিল্যাক্স হয়ে যাচ্ছে। জি ম্যাম। বুঝেছো ভাই? সো হাতের মধ্যে অনেক টাইপের, অনেক, শুধু এটা না, এটা যে স্কেলেটাল মাসল, সারা বডিতে আরো অনেক মাসেল আছে যেটা তুমি চাইলে ভলেন্টারিলি মানে ইনভলেন্টারিলি তুমি চাইলে সেগুলোকে কন্ট্রাক্ট করতে পারবা, আবার রিল্যাক্স করে দিতে পারবা। আবার এরকম কিছু বডিতে এরকম কিছু অর্গানও আছে যারা ইনভলেন্টারি হয়ে থাকে, সরি ভলেন্টারি হয়ে থাকে, লাইক যদি তোমার লাংস এর কথা চিন্তা করো, হার্টের কথা চিন্তা করো, এগুলো কি হচ্ছে কন্টিনিউয়াস, এগুলো রিল্যাক্স হচ্ছে আর কন্ট্রাকশন হচ্ছে না, কন্ট্রাক্ট করতেছে রিল্যাক্স করতেছে, আবার কন্ট্রোল করতেছে আবার রিল্যাক্স করতেছে, তুমি চাইলে ওদেরকে কন্ট্রোল করতে পারবে না, বাট ওটা কিন্তু হচ্ছে, রাইট? সো আর যেগুলো আমরা কন্ট্রোল করতে পারি লাইক হাতেরটা, এগুলোর মেকানিজমও আমরা আজকে দেখবো, বুঝেছো? হার্টেরটা কিন্তু কার্ডিয়াক টিস্যু, ওটা কিন্তু আবার স্কেলেটাল মাসেলের সাথে মিলে না, জাস্ট আমি এক্সাম্পল দিছি। Skeletal muscle cell, also called muscle fiber, these huge multinucleated cells formed by the fusion of many muscle cell precursor called myoblast, মানে অনেক অনেক মায়োব্লাস্ট নিয়ে হলো কি বলতেছে মাসেল সেল গুলো গঠিত হয়। In an adult human, a muscle cell is typically 50 nanometer in diameter and can be up to several centimeters long. এত বড় হতে পারে, আবার 50 মাইক্রোমিটার মতো ডায়ামিটার থাকতে পারে মাসেল সেলটার। Fluorescence spectrum of red showing that the peripherally located nuclei, এই যে এগুলোর কথা বলা হচ্ছে, মাসেলের মধ্যে যে উল্টাপাল্টা জায়গায় এরকম নিউক্লিয়াস থাকে, বিভিন্ন জায়গায় নিউক্লিয়াস থাকে। এখন দেখো যখন তুমি
আরো ভালো ডিটেলসে দেখতে যাবা মাসেলকে, জিনিসগুলো দেখতে এরকম মনে হবে, যে মনে হবে কি এই মাঝখানটা অনেক ডার্ক একটা ব্যান্ড দিচ্ছে, তারপর এগুলো একটু লাইট ব্যান্ড দিচ্ছে, তারপর এই জায়গাটা আবার লম্বা একটা চিকন ডার্ক ব্যান্ড দিচ্ছে, পরেরটা আবার লাইট ব্যান্ড দিচ্ছে। বুঝেছো? কথা বুঝতে পেরেছো? এই ম্যাম ব্যান্ড এটা ব্যান্ড যে করতেছি, এটা ডার্ক ব্যান্ড, ব্ল্যাক ব্যান্ড। এই ডার্ক ব্যান্ড ব্ল্যাক ব্যান্ড এগুলো হলো কোথা থেকে আসে ম্যাম? কি ভিউ নিছি আমরা তাতে? ও, এটা কি ভিউ নিয়েছি? ধরো আল্ট্রাভায়োলেট ভিউ নাও, বা কোনো এক্স রে বা আল্ট্রাসাউন্ডের ভিউ নাও, মাইক্রোস্কোপ হুম, থেকে দেখায়, স্টেনিং করে না মাসেল জি ম্যাম। সেলকে, স্টেন করা হয়েছে, স্টেন করা হলে দেখা যাচ্ছে যখন তুমি মাইক্রোস্কোপের নিচে দেখবা মাঝখানটা দেখা যাচ্ছে অনেক ডার্ক একটা ব্যান্ড দিচ্ছে, তারপরে লাইট ব্যান্ড, তারপর একটা চিকন লাইট ব্যান্ড, তারপর আবার চিকন ডার্ক ব্যান্ড, তারপর আবার লাইট ব্যান্ড, এরকম করে দেওয়া আছে। তো পরে ওরা বুঝতেছিল যে না, যে স্টেনিং করলে এক এক জায়গার কালারটা এক এক রকম কেন হচ্ছে, এক জায়গায় ডার্ক আরেক জায়গায় লাইট। ডার্ক মানে কি ওই জায়গায় বেশি স্টেন হয়েছে, মানে কালারটা জি বেশি ম্যাম, ওখানে কালারটা স্টেন রিটেন হয়েছে। করছে, আর এই জায়গায় কালার রিটেন করে নাই। তো এরকম কেন হয়েছে? তো পরে দেখা গেছে যে অ্যাকচুয়ালি মায়োসিন যে থাকে এই জায়গায় হলো মায়োসিনের থিক ফিলামেন্ট থাকে, এই জায়গাগুলো মায়োসিনের থিন ফিলামেন্ট থাকে। থিক ফিলামেন্ট আর থিন ফিলামেন্ট মনে আছে? থিক ফিলামেন্ট জি কোনটা? ম্যাম, অনেকগুলা টেল টেল অনেকগুলা ইন্টারঅ্যাকশনের মাঝখানে যখন সবগুলা মায়োসিন একসাথে একটা মোটা মায়োসিন তৈরি করবে, সেটা মায়োসিন হলো তৈরি করে। মায়োসিন থিক ফিলামেন্ট। এখন কন্ট্রাকশন কোনটা? কন্ট্রাকশন হলো এই লাইট ব্যান্ড গুলো দেখছো না, জি ম্যাম। যখন এগুলো কিচ্ছু থাকে না, মানে এই জিনিসগুলো এগুলোর মাঝখানে চলে আসে, তখন এটা হয় কন্ট্রাকশন। মানে কন্ট্রাকশন আর রিল্যাক্সেশনের দুইটার ফিগার দুই রকম হবে, বাট এখানে দেওয়া নাই, বাট আমি তোমাদেরকে এই ফিগারটা থেকে দেখাইলে বুঝবা। এটা হলো মায়োসিন থিক ফিলামেন্টের ব্যান্ড, এইটাই হলো আমার ডার্ক ব্যান্ড, আর এগুলো হলো আমার লাইট ব্যান্ড। এগুলো হলো আমার, এখানে মায়োসিন থিক ফিলামেন্ট নাই, এখানেও মায়োসিন থিক ফিলামেন্ট নেই, এগুলো হলো লাইট ব্যান্ড, এর জন্য এটাকে বলা হচ্ছে আই ব্যান্ড, আর ডার্কটাকে বলা হচ্ছে এ ব্যান্ড। ঠিক আছে? ব্লু কালার আর ব্ল্যাক কালার যেগুলো দেখতেছো এগুলো হলো জেড লাইন বা জেড ডিক্স। ও হলো মায়োসিন গুলাকে ক্যাপ করে রাখে। ও মায়োসিন গুলাকে কি করে রাখে? ট্যাপ করে রাখি। ক্যাপ করে রাখবে মায়োসিন থিক ফিলামেন্টকে। বাট যখন মাসেল আর এই ব্লু কালার যেগুলো দেখতেছো এগুলো হলো অ্যাক্টিন ফিলামেন্ট। এগুলো কি? অ্যাক্টিন অ্যাক্টিন ফিলামেন্ট। আর এটা ফিলামেন্ট হলো অ্যাক্টিনের সাথে লাগানো ক্যাপ। জেটের ক্যাপ। এই জিনিসগুলো হলো অ্যাকচুয়ালি মায়োসিনকে সুন্দর করে দুই পাশ থেকে টোটালি ক্যাপ করে রাখবে, মানে এটা মাঝখানে ফাঁকা অংশটা দেখতেছো না, এই ফাঁকা জি ম্যাম। অংশটা থাকবে না, এটা এখানে চলে আসবে। মানে এই এই অ্যাক্টিনটা এই জায়গায় সরে আসবে, এই অ্যাক্টিনটা এই জায়গায় সরে আসবে। কখন? যখন যখন তোমার মাসেল কন্ট্রাকশন হবে। কন্ট্রাক্ট করবে, যখন মাসেলটা শক্ত হয়ে যাবে, তুমি যখন এটাকে সংকোচন করবা। আর যখন তুমি রিল্যাক্সেশন করবা, দুইটা এরকম করে দুই পাশে চলে যাবে, অ্যাক্টিন গুলো স্লাইড করে ওই পাশে চলে যাবে, এই অ্যাক্টিনটা স্লাইড করে এই পাশে চলে আসবে, তখন হলো রিল্যাক্স হবে। বুঝেছো? জি ম্যাম। এটাই হলো স্লাইডিং ফিলামেন্ট মডেল। এই কথাগুলো এখানে সুন্দর করে বলা আছে, বাই জেড ডিক্স, এম লাইন, ডার্ক ব্যান্ডের পরিচয় দেওয়া আছে, একটু বাসায় গিয়ে পড়লেই হবে। এই যে এরকম, এটা হলো আমার মায়োসিন থিক ফিলামেন্ট, এগুলো হলো জেড ক্যাপ বা জেড ডিক্স, আর এই রেড কালার গুলো হলো অ্যাক্টিন। এই মায়োসিন থিক ফিলামেন্টের উপরে এই থিন ফিলামেন্ট, এই অ্যাক্টিনের গুলোকে বলতেছে থিন থিন ফিলামেন্ট। এগুলোর উপর এগুলো সুন্দর মতো এরকম আসা যাওয়া করে যখন তুমি মাসেল কন্ট্রাক্ট করতেছো বা রিল্যাক্স করতেছো। না হলে কিভাবে এত সুন্দর করে হাত উঠাই না, মাসেল শক্ত হয়ে গেল, ছোট হয়ে গেল, আবার নামা দিলে মাসেল রিল্যাক্স হয়ে গেল। ক্লিয়ার সবাই? জি ম্যাম, ক্লিয়ার। ওকে, এখন লাস্ট টপিকটা পড়াবো, যে এই যে এটার উপর দিয়ে এটা কিভাবে যাওয়া আসা করতেছে, মানে এই অ্যাক্টিনের সাথে যে এই এটা নড়াচড়া করতেছে কিভাবে হচ্ছে। এই রেডটা কালারটা হলো আমার অ্যাক্টিন ফিলামেন্ট, আর এটা হলো যে থিক ফিলামেন্টের মধ্যে একটা মায়োসিন হেড দিয়ে বোঝাবো, সব মায়োসিন হেড দিয়ে বোঝানো লাগবে না। এই যে এটা আমার থিক ফিলামেন্টটা না, এটাই লাইনটা হলো থিক ফিলামেন্ট। এটার মধ্যে তো অনেক হাজার হাজার শয়ে শয়ে মায়োসিন হেড আছে, একটা মায়োসিন হেড দিয়ে বোঝাবো। ঠিক আছে? একটা মায়োসিন হেড কি করবে, যখন এটার মধ্যে এটা কন্ট্রাক্ট অবস্থায় থাকবে, এটাকে বাইন্ড করে রাখবে। অ্যাক্টিনের সাথে কিন্তু হেডগুলো বাইন্ড অবস্থায় থাকে। তো নর্মাল অবস্থা ফার্স্টে কি হয়, একটা এটিপি আসে, একটা হাই এনার্জি কম্পাউন্ড আসবে, আসলে ও হলো এই এটিপির লোভ সামলাতে পারবে না, এই মায়োসিন হেড এই অ্যাক্টিনকে ছেড়ে দিবে, অ্যাক্টিনকে ছেড়ে দিয়ে এটিপির সাথে বাইন্ড করবে। বুঝতে পেরেছো? অ্যাক্টিনের সাথে বুঝি নাই মানে ম্যাম।
অ্যাক্টিন সাবইউনিট, এগুলো কিন্তু ছোট ছোট গুলো অ্যাক্টিন সাবইউনিট, যেহেতু এটা অ্যাক্টিন ফিলামেন্ট, সো এই ছোটগুলো কি অ্যাক্টিন সাবইউনিট। এই মায়োসিন হেডটা অ্যাক্টিন সাবইউনিটের সাথে একদম অনেক টাইটলি বাইন্ডেড অবস্থায় থাকে, অনেক টাইটলি জয়েন্ট থাকে। বাট যখন সিস্টেমের মধ্যে এটিপি আসে, সে এটার সাথে প্রায় ছেড়ে দেয় অবস্থা। ঠিক আছে, জি ম্যাম। ওকে। এবং এটিপি কে বাইন্ড করে, এটিপি কে বাইন্ড করার ফলে একটা চেঞ্জেস আসে, যার কারণে সে ছেড়ে দেয় ওকে। মানে ওর সাথে, মানে ওর কাছে অ্যাক্টিনের সাবইউনিটের অ্যাট্রাকশনের থেকে বেশি এটিপির অ্যাট্রাকশনটা বেশি, সো ছেড়ে দিল। দেন কি হলো, এটিপির এখন হাইড্রোলাইসিস হবে, এই এটিপিটারই হাইড্রোলাইসিস হলো, তাহলে কি প্রডিউস হবে, এডিপি প্রডিউস হবে আর একটা ইনঅর্গানিক ফসফেট হবে। জি এই ম্যাম। হাইড্রোলাইসিসের জন্য ওর আবার স্ট্রাকচারে চেঞ্জ আসবে মায়োসিন হেডের, যেহেতু তার থেকে এনার্জি লস হচ্ছে। সে এখন এই জায়গায় এরকম বাঁকা ছিল, বাঁকা থেকে সোজা হবে, বুঝেছো? জি ম্যাম। বাঁকা থেকে সোজা হলে কি দেখো, ওর কিন্তু পজিশন চেঞ্জ হয়েছে। জি ম্যাম। সে এই অ্যাক্টিনটাকে ধরছিল, এই অ্যাক্টিনটাকে, এই রেড কালার পিছনেরটাকে, এখন পজিশন চেঞ্জ হয়ে সে কোনটা সামনে আসছে, সামনের একটা অ্যাক্টিনের সামনে আসছে। এখন যখন ইনঅর্গানিক ফসফেটটা চলে যাবে, সে কিন্তু যা এডিপি আছে, এখন কিন্তু তার এডিপির প্রতি আবার এত বেশি অ্যাট্রাকশন নেই, সে যাবে অ্যাক্টিনটাকে ধরতে। সে তখন এডিপির সাথে থাকা অবস্থায় এটার সাথে লুজলি বাইন্ড করে, সামনের অ্যাক্টিনটার সাথে, মানে তার মাথার উপরে যেটা আছে এখন সেটার সাথে লুজলি বাইন্ড করবে। বাউন্ড করার ফলে কি হবে, এডিপি কে ছেড়ে দিবে, মানে অ্যাক্টিনটার সাথে পাওয়ারফুল বাইন্ডিং এর কারণে সে এডিপি কে পুরোপুরি ভুলে যাবে, ছেড়ে দিবে। ছেড়ে দিয়ে সে তার আগের পজিশনে চলে যাবে, মানে একদম সিমিলার এরকম স্ট্রাকচারে আবার চলে যাবে। চলে গেলে আলটিমেটলি কি হলো, এই অ্যাক্টিনটা কিন্তু পিছাইছে, রাইট, আর এই মায়োসিনটা কিন্তু আগাইছে, বুঝেছো? সো তোমরা যদি এই সাইকেলই বারবার রিপিট হয়ে এই এই সাইকেলই বারবার রিপিট হয়ে এটা সামনে আসবে, এটা সামনে আসবে। ম্যাম So, শুধু একটা কিন্তু না, এখানে কিন্তু আরো হাজার হাজার শয়ে শয়ে মায়োসিন হেড আছে, সবই ma'am. কিন্তু একটা করে মনোমার আগাচ্ছে আগাচ্ছে। তো আলটিমেটলি কি এই জিনিসটা পিছনে চলে যাচ্ছে না, এই অ্যাক্টিনটা পিছনে চলে যাচ্ছে না। জি ম্যাম। So, এই যে অ্যাক্টিং তো পিছনে যাচ্ছে, কিন্তু বিষয় হলো যে এখানে তো আমরা ওয়ান ওয়ে দেখতেছি, কিন্তু ওখানে যখন আমরা একবার কন্ট্রাকশন হচ্ছে একবার রিল্যাক্স হচ্ছে, তো তখন তো আবার রিটার্ন আসা লাগতেছে, এই যে সেক্ষেত্রে কি এই হচ্ছে? অ্যাক্টিনটা শোনো, আমার কথা শুনে, এই অ্যাক্টিনটা এই যে পিছনে চলে গেল, লাইক এরকম, ওই যে এটা এরকম করতে করতে ঠেলতে ঠেলতে পিছনে পাঠিয়ে দিছে, জি এরকমই হওয়ার কথা। এখন রিল্যাক্স মানে কন্ট্রাকশন যখন হবে, জি এটা ম্যাম। তো রিল্যাক্সেশন থেকে কন্ট্রাকশন হবে, যখন তুমি কন্ট্রাক্ট করবা তখন কি আর এই জিনিসটা আসবে না, এই এটিপির কথাটা যেটা, এটা পুরো টোটালি তখন উল্টা হবে, টোটালি উল্টা হচ্ছে তখন, জিনিসটা তখন উল্টা দিকে যাবে। মানে এটা কি হয়েছে, এই অ্যাক্টিনটাকে পিছনে পাঠিয়ে দিছে, অ্যাক্টিনটা জি। এখন আবার সামনে আসবে, সামনে আসবে, এখন সামনে আসার সময় তখন কি? তখন পুরোটা আবার উল্টা সাইকেল হবে, মানে এই সেম সার্কেলটাই খালি হলো ইনভার্স হবে আর পুরোটাই কি। উল্টা হবে। হ্যাঁ, তো বোঝা গেছে কিছুটা? যদি নাও বুঝে থাকো, এই ফার্স্ট এই যে সাইকেলটা বুঝছি ম্যাম, কিন্তু যখন উল্টা হবে, উল্টা হওয়ার ক্ষেত্রে তখন এটাই বুঝি এডিপি। আপাতত, ওইটা পরে বুঝবো না। এই সাইডে যে লেখাগুলো আছে ছোট ছোট করে, প্রতিটা স্টেপ, এখানে 5টা স্টেপ আছে, 5টা স্টেপেরই বর্ণনা দেওয়া আছে, যদি নাও বুঝে থাকো বাসায় গিয়ে 5টা স্টেপ পড়লে একদম ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। অ্যাটাচড, ফার্স্টে হলো অ্যাটাচড, এই যে অ্যাটাচড অবস্থায় যেটা আছে সেটা। দেন হলো রিলিজড, কজ এটিপি আসছে অ্যাক্টিনকে ছেড়ে দিছে, এর জন্য বলতেছে রিলিজড। এরপর হলো ককড, ককড কেন বলতেছে, সে একটা এই যে ক্লেফটের মধ্যে আছে, ফার্স্টে এরকম ছিল, দেন হলো এরকম হয়ে গেছে, এর জন্য বলতেছে ককড, পজিশনটা চেঞ্জ হয়েছে হেডের। ফোর্স জেনারেটিং, আর এরপরেরটা হলো আবার অ্যাটাচড। ফোর্স জেনারেটিং কোনটা, এই যে এটা হলো ফোর্স জেনারেটিং, কজ ফোর্স জেনারেটিং হওয়ার কারণেই কিন্তু সে এটাকে ভালো মতো বাইন্ড করতে পারছে, অ্যাক্টিনকে বাইন্ড করতে পারছে, অ্যাক্টিনকে বাইন্ড করার পরে তার একটা ফোর্স জেনারেট হয়েছে, যার কারণে সেরকম তার হেডটাকে আবার পিছনের দিকে ঘুরাই দিতে পারছে ফোর্সের কারণে, যেহেতু সে তো মোটর প্রোটিন, সে তো নড়াচড়া করবে। ম্যাম এখানে যে হচ্ছে যে একটা ডার্ক রেড আর একটা লাইট রেড, এটার মধ্যে কি কোনো তফাৎ আছে? মানে একই তো জিনিস না, অ্যাক্টিন ফিলামেন্টই তো। হ্যাঁ, না না না, কোনো তফাৎ নাই, বোঝানোর জন্য, মানে এই দুইটাকে পাশাপাশি বোঝানোর জন্য আলাদা ওকে করে ম্যাম। মার্ক করা আছে, যাতে বুঝতে পারো এই পিছনেরটা থেকে সামনে কিভাবে আসলো। ম্যাম তো আর এখন পড়াবেন এখন ম্যাম? আর কিছু পড়াবো না, সাইটোস্কেলেটন এই পর্যন্তই।
এটা হলো তোমাদের মিডের সিলেবাস, আর সিটির সিলেবাস তো ম্যাম জানোই, মানে কুইজের সিলেবাস তো জানোই। ম্যাম আরেকটু বলে দেন প্লিজ আরেকবার, সিটি কোন পর্যন্ত? যে কুইজের সিলেবাস হলো এই পর্যন্ত, সাইড কত, সাইড 33 পর্যন্ত হলো কুইজ, 33 পর্যন্ত হলো কুইজ, আর ফুলটা হলো মিড। ম্যাম মিডের কোশ্চেন কেমন হবে একটু বলতেন? মিডের কোশ্চেন ওই যে তোমাদের ই থাকবে, এমসিকিউ থাকবে, ট্রু ফলস থাকবে, এরপর হলো রিটেন কোশ্চেন থাকবে, নরমালি যেরকম হয় সেরকমই। ফিগার থাকবে ম্যাম? হ্যাঁ, শর্ট কোশ্চেনের মধ্যে তো ফিগার থাকতেই পারে। সময় খুবই কম ম্যাম, একদম চিন্তা করতেছি। সময় কত দেওয়া? ম্যাম সব দিকে কম, পড়ারও সময় নেই, আবার পরীক্ষার সময়ের সময় থাকে না ম্যাম, মানে আমরা যে কি বিপদে পড়ছি ম্যাম। আর তোমাদের সাথে আমার পরীক্ষাটা কবে পড়ছে, কয় তারিখে পড়ছে? ম্যাম আপনারটা দ্বিতীয় দিন মনে হয় মেবি। 10 তারিখ। যদি বেশি সমস্যা হয় তোমাদের দিনের বেলা পরীক্ষা দিতে, আমি ম্যাম দরকার হলে রাতে আপনারটা পরীক্ষা তো নিব। মেবি 14 তারিখ না ম্যাম? না 12 তারিখ বেটা না 14 তারিখ ঠিক আছে। যদি তোমাদের এরকম জব প্লেসের সকালবেলা বা দুপুরবেলা পরীক্ষা দিতে অনেক না, ঝামেলা আমাদের হয়, সমস্যা না, পরীক্ষার ওইটা আমরা করতে পারবো, কিন্তু ম্যাম আমাদের সমস্যা হয়ে যাচ্ছে হলো আমরা 9 সময় তারিখ পাচ্ছ না। থেকে, জি ম্যাম 9 তারিখ থেকে মিট। এখন আপনার এই যে আমাদের এই দেখেন আপনার একটা হলো বিশাল সিটি তো বুঝে বুঝে খুব আমরা, আপনি বুঝাইতেছেন আমরা খুবই বুঝছি, কিন্তু আমরা যখন পড়তে যাই ম্যাম তখন তো আবার কঠিন লাগে আমাদের কাছে, তো সুতরাং আমাদের এটা কষ্ট তোমরা হয়ে যাচ্ছে। যতটা প্রেশার ফিল করতেছো জি, আমরা ততটাই প্রেশার ফিল করতেছি। ভিসি এখন স্যার এতটাই স্ট্রিক্ট, আমরা জি ডিপার্টমেন্ট থেকে প্রচন্ড পরিমাণে রিকোয়েস্ট করা হয়েছে যে অনেক না পিছাক, একটা উইক অন্তত স্টুডেন্টদেরকে দেওয়া হোক। আমরা তো আজকে ডিসিশন নিচ্ছি, আমরা মেবি রবিবার সোমবার হয়তো করবো ডিসি স্যারের কাছে যাবো। সাবান ছিল তো সাবান শেষ। আমরা বলছিলাম এটা, এখন আমি যে তোমাকে এটা বলছি এটা গিয়ে আবার ভিসি স্যারকে বলো না। না না, আপনার কথা বলবো না, কিন্তু আমার আমাদের কথা না, জি ডিপার্টমেন্টের কথাই বলবা না যে আমাদের জি ডিপার্টমেন্ট থেকে বলছে কেন দিলেন না, এগুলো হলো খারাপ ইমেজ হয়। বাট তোমরা জি তোমাদের থেকে বলবা হ্যাঁ, আমরা যে আমাদের স্যার থেকে বলবো। ম্যাডামরাও ম্যাম কষ্ট আমাদেরই করতেছে, অনেক আমরাও কষ্ট প্রবলেম করতেছি। হচ্ছে ম্যাম, জি ম্যাম আমাদেরই সমস্যা, এই জন্য ম্যাম আমাদেরই আরো সমস্যা বেশি। আরো আপনি ম্যাম হলো আপনারটা যেমন দেখেন ম্যাম, এখানে সব মেকানিজম, কিন্তু আমাদের ভালো করে সুন্দর করে বুঝতে হবে, এগুলো আমাদের কাজে লাগবে সারা জীবন। তারপরে আবার ইমিউনোলজি আছে, ইমিউনোলজির ওখানেও সবগুলো মেকানিজম আমাদের বুঝতে হবে সুন্দর করে। তারপরে প্লান্ট লাস্ট বায়োটেকনোলজি মনে আছে, হয় তোর এই দুইটা সাবান তারপরে আগে আমি কিনছি। অনকোলজি আছে, যে হলো আপনার ক্যান্সার। মেসাবে আমি সাবান কিনছি আমার জন্য আলাদা মানে কেস ম্যাম আছে। এই সাবজেক্টের মানে সেমিস্টারের মধ্যে ওই যে সব সবচেয়ে ছোটটা তো ইম্পর্টেন্ট, এটা আমারই। কোর সবই পেপার। না ইম্পর্টেন্ট। না জি সবচেয়ে ম্যাম, ছোট যেটা এটা তো আমার। ম্যাম এখন এগুলো মনে করেন যে আমাদের এমন না একটা সমস্যা হয়েছে ম্যাম, আমরা হলো ছিল শেষ হয়ে গেছে পরীক্ষা আনার আমাদের জন্য। জাজমেন্টের জন্য করবে, এখন আমাদের যদি না পড়াইতেই পারে তাহলে জাজমেন্ট করার কি দরকার, আমি তো সেটাই বুঝতেছি না। দেখেন ম্যাম আমরা এগুলা যদি কি ভালো মতো না পড়তে পারি অসংখ্য তাহলে আমাদের তাহলে জাজমেন্টের কি প্রয়োজন, মানে শুধু কি আমাদের টাকা নেওয়ার ফন্দি ছাড়া এছাড়া আর কিছু ম্যাম বলেন, এগুলো খুবই এটা খারাপ হলো এই তোমরা হয়। ভিসি স্যারকে বুঝাই দেখো, আমরা আমাদের পক্ষ থেকে যতটুকু বলার আমরা অনেক বলছি। ইভেন হাফিজ স্যার কিন্তু তোমাদের এক্সাম কমিটির হেড, জানো তো এটা, জি পরীক্ষা স্যার, নিয়ন্ত্রণের জি হেড। ম্যাম। তো হাফিজ স্যার নিজেও বলছে, হয়তো আমি যতটুকু জানি, আমি ম্যাম যতটুকু, আমি তো আমি অনেক জুনিয়র হাফিজ স্যারকে, ডিপার্টমেন্টের, জি ম্যাম আমি আমি হাফিজ যতটুকু স্যারকে জানি, আরো আমরা এখান, হলাম স্যারকে, আমিও নিজেও বলছি যে স্যার জি অ্যাটলিস্ট 9 তারিখেটা এক সপ্তাহ পিছাক, 2 সপ্তাহ জি না করে অ্যাটলিস্ট এক সপ্তাহ যদি করা যায় তাও অনেকটা হেল্প হয় স্টুডেন্টদের। স্যারও বলছে, হ্যাঁ আমিও বুঝতেছি, আমার স্টুডেন্টরাও বলতেছে চেষ্টা স্যারও করতে। চেষ্টা করছে, কিন্তু আমাদের ডিপার্টমেন্ট থেকে আরেকটু ট্রাই করা উচিত ছিল আমাদের স্যাররা। হচ্ছে এটা রায়হান শুধু ভাই ডিপার্টমেন্ট আমাদের থেকে ডিপার্টমেন্ট কিছুই না, করা হয়নি, এটা হাফিজ স্যার আমাদের আজকের ক্লাসে একদম স্ট্রেটলি বলে দিয়েছিল যে তাই হ্যাঁ হাফিজ হাফিজ স্যারের স্যার ডিপার্টমেন্ট সাথে এটা থেকে কোনো আগেই কিছু বলছে বলেনি। যে হাফিজ স্যার কথা উঠাইছিল, কিন্তু আমাদের ডিপার্টমেন্টের থেকে যদি একটু কড়া হ্যাঁ করে স্যারের সাথে একটু যদি সায় দিয়ে কথা বলতো তাহলেও হয়তো হ্যাঁ, কিছু কিন্তু ডিপার্টমেন্ট তো আজকে আমি আমাদেরকে ওই হাফিজ দিনকার স্যার মিটিং এ উল্টা বুঝাইলো যে স্যার নাকি অনেক উল্টা রিকোয়েস্ট বুঝাইলো করছে। না, এই হলো তোমার মনে আছে আমি স্যারকে কিন্তু বলছি যে স্যার হলো বিধান স্যাররাই বলছি যে স্যার হাফিজ স্যার কিন্তু বলছে যে আপনারা হলো করেন নাই, স্যার আবার উল্টে হাফিজ স্যারের দোষ দিল না। আজকে হাফিজ স্যার কি বলছে জানো, আজকে হাফিজ হাফিজ স্যার স্যার একদম বলছে কি, উল্টা বলছে। হাফিজ স্যার আমাকে আজকে বলছে যে রায়হান তুমি তোমার স্যারকে বলো মিটিং ডাকো, মিটিং এ যেহেতু তোমরা ডাকতেছো আসতে বলো, আমরা সবাই একসাথে কথা বলি, নাহলে এইভাবে আমি একটা আচ্ছা কথা বলবো রায়হান তোমার থাক, স্যার এগুলা কথা বলবে না। এই কথাগুলো ক্লাসে বলার দরকার নাই। এগুলা শুধু শুধু না ম্যাম ম্যাম এগুলোতে এক আমাদের স্যারের জন্য ক্ষতি কি হচ্ছে ম্যাম। ঝামেলা হচ্ছে জানি না, হয়তো সব ফ্যাকাল্টিদেরকে নিয়ে বসে একসাথে হলে ওটা ভালো হয়। একজন ম্যাম টিচারের আজকে সাথে আবার কথা স্যার বলার থাকতে চেয়ে চাইছিল, স্যার সবাই পরে একটা, বলল যে আজকে হাফিজ স্যার থাকতে চাইছে, বিধান স্যার আজকে সময় দিতে চাচ্ছে না, মানে স্যার সময় নাকি, স্যার নাকি ব্যস্ত, সময় দিতে ম্যাম পারবে না। শোনো আমি একটা এখন কথা বলি, আপনি আমাদের ডিপার্টমেন্ট একটু থেকে করেন ম্যাম,
আপনি একটু আমাদের জন্য সহজ করেন ম্যাম, আর কি বলবো আর কোনো আচ্ছা ঠিক আছে, আমি কোশ্চেন যতটুকু সহজ করার জি ম্যাম, সহজ এটা করবো, আমাদের সমস্যা নাই। রিকোয়েস্ট ম্যাম। বাট একটু পড়াশোনা করো, ওকে? এক ম্যাম, কোশ্চেন আমরা ওই যে আমরা তোমরা যেটা পড়াশোনা করবো বললা, ইনশাআল্লাহ। আমি হলাম মুখস্থ বিদ্যার মতো কোশ্চেন করব না, যে তোমাদের অনেক আমি যেরকম বুঝায় বুঝায় পড়াইছি, যদি বুঝে থাকো তাইলেই হবে, বুঝছো? মুখস্থ ম্যাম। তেমন কিছু, ওই কষ্টটাই তো মেন, একটা মেকানিজম পড়ে বারবার করে না মুখস্থ ম্যাম, করা। আমরা মুখস্থ করবো না, আমরা বুঝে বুঝে পড়বো যাতে আমি আমরা একটু বুঝে যাই। অ্যানালিটিক্যাল জি ম্যাম, কোশ্চেনই করব, যে বুঝলে সবই পারবা, ঠিক বুঝতে আছে পারছো? জি ম্যাম। তো একটু বুঝে বুঝে পড়ো, অ্যানালিটিক্যাল কোশ্চেন হইলে যাতে পারো, তাইলেই দেখবে ঠিক অনেক আছে। মার্কস চলে আসছে। ঠিক ওকে, আছে, তাহলে সবাই ভালো থাকো। ঠিক আছে ম্যাম। আসসালামু আলাইকুম। আচ্ছা, আসসালামু আলাইকুম তোমাদের কুইজের ডেট কবে দেওয়া ছিল? ম্যাম। রবিবার 8টায়, রবিবার আমরা জাস্ট 8টা 8টায় থেকে যাবো। ম্যাম। রবিবার রাত 8টায়। ওকে ঠিক আছে, সবাইকে আল্লাহ হাফিজ। ঠিক আছে, আল্লাহ হাফেজ।